ডক্টর ইউনূসের লন্ডন সফরটি একেবারে শুরু থেকেই বিনোদনে পরিণত হয়েছিল। নাগরিকরা তার সফরের বিভিন্ন ঘটনা প্রবাহ নিয়ে আনন্দ উপভোগ করছিলেন, বিনোদন হিসাবে সেটিকে দেখছিলেন। এবার নতুন করে ডক্টর ইউনূসের ভিন্ন একটি রূপ, ডক্টর ইউনূসের ভিন্ন একটি সত্তা আমাদের সামনে খোলাসা হলো। একজন লোক হাসতে হাসতে কি অবলীলায় অসত্য তথ্য মানুষের সামনে তুলে ধরতে পারেন। যুক্তরাজ্যের নীতি গবেষণা প্রতিষ্ঠান চাথাম হাউসের আলোচনা সভাটি না দেখলে সেটি হয়তো আমাদের কাছে পরিষ্কার হতো না। এই আলোচনায় ডক্টর ইউনূস হাসতে হাসতে অনেক অসত্য তথ্য তুলে ধরেছেন, অনেক অপ্রয়োজনীয় তথ্য তুলে ধরেছেন। সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। দর্শক, শুরুতেই এই বৈঠকের অন্যতম গুরুত্বপূর্ণ যে উপাদান, ডক্টর ইউনূসের প্রেস টিম এবং ফরেন অফিসের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছিল যে এটি একটি সরকারি সফর এবং এই সরকারি সফরে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে ডক্টর ইউনূসের একটি বৈঠকের সম্ভাবনা আছে। গতকাল দ্য ফাইন্যান্সিয়াল টাইমস, ব্রিটিশ গণমাধ্যম, স্পষ্টভাবেই জানিয়ে দিয়েছে যে ব্রিটিশ প্রধানমন্ত্রী ও লেবার পার্টি নেতা কিয়ার স্টারমার ইউনূসের সাথে কোনো ধরনের বৈঠক করতে অস্বীকৃতি জানিয়েছেন। ডক্টর ইউনূসও ফাইন্যান্সিয়াল টাইমসকে জানিয়েছেন যে স্টারমার এখনও তার সঙ্গে সাক্ষাতে সম্মত হননি। ফাইন্যান্সিয়াল টাইমস যুক্তরাজ্যের সরকারি কর্মকর্তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলেন এই বিষয়টি নিয়ে। পত্রিকাটি আমাদেরকে জানাচ্ছে যে যুক্তরাজ্য কর্মকর্তারা নিশ্চিত করেছে যে স্টারমারের ইউনূসের সাক্ষাতের কোনো পরিকল্পনা নেই এবং এই বিষয়ে তারা আর কোনো মন্তব্য করতেও সম্মত হয়নি। অর্থাৎ সরকারি সফরে ডক্টর ইউনূস যুক্তরাজ্য গিয়েছেন, কিন্তু যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর সঙ্গে তার সাক্ষাৎ হচ্ছে না, এই বিষয়টি নিশ্চিত করলেও দ্য ফাইন্যান্সিয়াল টাইমস পত্রিকাটি। তাহলে এটি কেমন ধরনের সরকারি সফর, কেমন ধরনের রাষ্ট্রীয় সফর? দর্শক, এর আগেও ডক্টর ইউনূস লন্ডনে পৌঁছার পর থেকে যেসব ঘটনা প্রবাহ হয়েছে বা যেই সব বৈঠক বা যেসব এনগেজমেন্ট তার হয়েছে, সেটি একজন সরকার প্রধানের এই ধরনের এনগেজমেন্টের জন্য ট্যাক্স পেয়ারের অর্থ খরচ করে লন্ডনে উড়ে আসার কোনো দরকার ছিল কিনা সেটি নিয়ে প্রশ্ন তোলবার যথেষ্ট সুযোগ আছে। যাই হোক, তবে আমি আজকে একটু আপনাদের সঙ্গে আলোকপাত করতে চাই যে চাথাম হাউসের দ্য রয়্যাল ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, এই প্রতিষ্ঠানটির একটি আলোচনা সভায় ডক্টর ইউনূস যোগ দিয়েছিলেন। সেখানে সঞ্চালক তাকে প্রশ্ন করেছেন বাংলাদেশের রাজনীতি, অর্থনীতি, সংস্কার, জুলাই সনদ, আওয়ামী লীগের রাজনীতি, আগামী নির্বাচন, এসব নানা বিষয় নিয়ে সেখানে আলোচনায় নানা প্রসঙ্গ উঠে এসেছে। সঞ্চালক নিজে যেমন প্রশ্ন করেছেন, এই চাথাম হাউসের পরিচালক ব্রনওয়ে ম্যাডক্স, পাশাপাশি যুক্তরাজ্যে বসবাসরত বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা, সাংবাদিক বা ব্যবসায়ী প্রতিষ্ঠান, গণমাধ্যম, বিভিন্ন প্রতিনিধিরাও ডক্টর ইউনূসকে প্রশ্ন করেছেন এবং এইসব প্রশ্নের উত্তর দিতে গিয়ে ডক্টর ইউনূস যেই সব কথাবার্তাগুলো বলেছেন সেটি আসলে তাকে নতুনভাবে আমাদের সামনে উপস্থাপন করেছে। দর্শক, নানা বিষয়ের দিক থেকে আমি আলোচনাটাকে সংক্ষিপ্ত রাখার জন্য মূলত আওয়ামী লীগ, নির্বাচন, ৩২ নম্বর ভাঙচুর, এরকম কয়েকটি বিষয়, সংবাদ মাধ্যমের স্বাধীনতা, এরকম কয়েকটি বিষয়ের উপরই সীমিত থাকব। সঞ্চালক প্রশ্ন করেছিলেন আসলে যে জুলাই সনদ, যেটি নিয়ে ডক্টর ইউনূস তার এই আলোচনায়, তার বক্তব্যে যেটিকে খুব জোর দিয়ে উপস্থাপন করছিলেন, সেই জুলাই সনদটিকে, যেখানে তিনি বলছিলেন যে তিনি সকল রাজনৈতিক দলের ঐক্যমত্যের ভিত্তিতে যে জুলাই সনদ হবে এবং যেই জুলাই সনদের ভিত্তিই হবে আগামী নির্বাচনটি, সেই প্রসঙ্গেই সঞ্চালক তাকে প্রশ্ন করেছিলেন যে এই যে আপনারা জুলাই সনদ সকল রাজনৈতিক দলের ঐক্যমত্যের কথা বলছেন, কিন্তু এরকম একটি কথাও তো হচ্ছে যে আওয়ামী লীগকে জায়গা দেওয়া হচ্ছে না এবং আওয়ামী লীগ হচ্ছে একটি বড় রাজনৈতিক দল এবং উল্লেখযোগ্য সংখ্যক জনগণের প্রতিনিধিত্ব করে এই দলটি এখনও। ফলে মানুষ বলছে যে যে প্রক্রিয়ায় জুলাই সনদ হচ্ছে সেটি আসলে গণতান্ত্রিক প্রক্রিয়া নয়। তারা এটিও বলছে যে সুন্দর কথার মোড়কে এটি হচ্ছে একটি নতুন কর্তৃত্ববাদ কিনা। ফলে এই প্রশ্নের জবাবে তিনি
বললেন, তিনি যে উত্তরটি দিয়েছেন সেই উত্তরটি হচ্ছে খুবই চমকপ্রদ। আবার আরও একজন তাকে প্রশ্ন করেছিলেন যে যে সংস্কার হচ্ছে সেই সংস্কার প্রসঙ্গে একটি গণভোট কেন করা হচ্ছে না। এবং এই সঞ্চালকের প্রশ্ন ছিল যে আপনি এবং আপনার যে কয়েকটি কমিশন আছে এই কমিশনের উপর সবাই নিজেরা সব দায়িত্ব না নিয়ে ওয়াই নট যে আপনারা পলিটিক্যাল পার্টিগুলোর উপর আপনারা নির্বাচকদের জনগণের উপর ছেড়ে দিচ্ছেন, লেট দেম টু ডিসাইড যে তারা আসলে কী চায়, তারা কোন ধরনের সংস্কার চায়। দর্শক খেয়াল করবেন যে এই দুজনের প্রশ্নের উত্তরেই তিনি আসলে দেশের যে জনগণ যারা ভোট দিয়ে তাদের নেতা নির্বাচন করতে চায় বা সরকার গঠন করতে চায়, কিংবা যে জনগণের কথা বলে সবাই রাজনীতি করে, ডক্টর ইউনূস তাদেরকে একেবারেই তুচ্ছ তাচ্ছিল্য করেছেন। তিনি স্পষ্ট করে বলেছেন যে আসলে জনগণ এই যে আমরা যেসব সংস্কার নিয়ে কথা বলছি এইসব সংস্কারের বিষয়গুলো তারা আসলে বুঝতে পারবে না, এবং জনগণের কাছে বিষয়টা কি যে আমাকে আপনারা কিছু টাকা দেন, আমি আপনাদেরকে ভোট দিয়ে দেব। সো এটি হচ্ছে একটি একেবারে মানে সাদামাটা বিষয় হিসাবে ডক্টর ইউনূসের কাছে বিষয়টি মনে হচ্ছে যে পাবলিক তারা আসলে টাকা পেলেই ভোট দেয় এবং যে টাকা দেয় তাকেই ভোট দেয়, এর বাইরে তাদের আসলে আর কোনো স্বাধীনভাবে চিন্তা করার, বিশ্লেষণ করার, ব্যাখ্যা করার কোনো সুযোগ তাদের নেই বা যোগ্যতাও নেই। তিনি তাদের যোগ্যতা নিয়ে যে কেবল প্রশ্ন তুলেছেন তাই নয়, তাদের সম্পর্কে একেবারে অপমানজনক মন্তব্য দিয়েছেন যে তারা টাকা পেলে ভোট দিয়ে দেয়। আরেকজন প্রশ্ন করেছিলেন যে আপনি জনগণকে বিশ্বাস করতে পারছেন না কেন? হ্যাঁ, যে আপনি জনগণের হাতে কেন ছেড়ে দিচ্ছেন না বা গণভোটের দিকে যাচ্ছেন না? সেখানেও তিনি একই কথা বলেছেন যে জনগণ বুঝবে না, তারা বলবে যে এসব বাদ দিন, আপনি কত টাকা দিবেন আমি আপনাকে ভোট দিব। এবং গণভোট নিয়ে কথা হলে সেখানে তারা হাসাহাসি করবে, তারা এই বিষয়গুলো বুঝবে না। অর্থাৎ দেশের জনসাধারণের প্রতি তার কী পরিমাণ তুচ্ছ তাচ্ছিল্য আছে সেটি তিনি পরিষ্কারভাবে দেখিয়ে দিলেন এই আলোচনায়। আওয়ামী লীগ সম্পর্কে তার বক্তব্য যে আওয়ামী লীগকে নাকি নিষিদ্ধ করা হয় নাই। তিনি একাধিকবার বলার চেষ্টা করেছেন যে না আমরা তো আওয়ামী লীগকে নিষিদ্ধ করি নাই, কারণ আওয়ামী লীগকে আমরা কী করেছি, তাদের কার্যক্রম সাসপেন্ডেড রেখেছি, স্থগিত রেখেছি। তাহলে ভাই আওয়ামী লীগের নাম শুনলেই আপনার দলের কর্মীরা, আপনার যে মব অ্যাট্রোসিটি, আপনার পৃষ্ঠপোষকতা যে চলছে, তারা তাদের উপর হামলে পড়ে কেন? পুলিশ তাদেরকে গ্রেফতার করে কেন? হাজার হাজার আওয়ামী লীগের নেতা কর্মীদের গ্রেফতার করে জেলে পড়া হচ্ছে কেন, যদি আপনি তাদেরকে নিষিদ্ধই না করবেন? ডক্টর ইউনূস বলছেন যে না, তাদের কারণে নাকি ডক্টর ইউনূস, আওয়ামী লীগের কারণে নাকি ডক্টর ইউনূসরা রাস্তায় ভয় পায়। 5ই আগস্টের পর থেকে সারা দেশে আওয়ামী লীগের উপর যেভাবে নিপীড়ন, হত্যা, খুন, পুরো সারা দেশের জেলখানা উপচে পড়ে গেছে, আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেফতার করে তারা এতই বেশি গ্রেফতার করেছেন। আওয়ামী লীগকে বাটি চালান দিয়ে খুঁজে পাওয়া যায় না সারা দেশে, আর সেখানে ডক্টর ইউনূস বলছেন যে তাদের জন্য নাকি তারা ভয় পায়। আওয়ামী লীগের প্রেতাত্মাকে কি ডক্টর ইউনূস ভয় পান? এবং সে ভয় পান বলেই তারা এভাবে জেল, জুলুম, মব অ্যাট্রোসিটি এবং সর্বশেষ নিষিদ্ধ ঘোষণা করে এখন আবার আন্তর্জাতিক ফোরামে গিয়ে অস্বীকার করছেন যে না আমরা তো আসলে নিষিদ্ধ করিনি। সামিয়া রহমান নামে একজন তরুণ সংবাদকর্মী প্রশ্ন করেছিলেন 32 নম্বর ভাঙচুর নিয়ে। তিনি তাকে মনে করে দিয়েছিলেন যে আপনি যখন 8ই আগস্ট ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে নেমেছেন সেই সময় আপনি বলেছিলেন যে আপনার অঙ্গীকার হচ্ছে পুরো জাতিকে ঐক্যবদ্ধ করা। তাহলে যখন 32 নম্বরে হামলা হলো, 6 ঘন্টা ধরে সিটি কর্পোরেশনের বুলডোজার দিয়ে ভাঙচুর হলো, তখন আপনার প্রশাসন কেন নীরব ছিল? এই প্রশ্নটি ছিল তার। এবং এই ঘটনার মাধ্যমে এরকম একটি ঘটনা ঘটিয়ে আপনি কিভাবে যা ঐক্য প্রতিষ্ঠা করবেন, যেখানে হাফ অফ দ্য পিপল, তাদের প্রতি আপনার এক ধরনের মানে এই ধরনের বৈরী একটা অবস্থা আছে। এবং তার প্রশ্ন যে আপনি কি তাহলে মানে অর্ধেক জনগোষ্ঠীর উপদেষ্টা? এবং এ প্রসঙ্গেও তিনি ঘুরিয়ে ফিরিয়ে এক গাদা মানে গল্প ছেড়েছেন, গল্পগুজব ছেড়েছেন। মানে পুলিশ ভয় পেয়েছে, সেই সময় নানা রকম পরিস্থিতি ছিল। কিন্তু সেই সময় যে নানা রকম পরিস্থিতি ছিল, হ্যাঁ সেটাই সত্য, কিন্তু এটিও সত্য যে সরকার সেগুলো নিয়ন্ত্রণ করতে চায়নি, সরকার সেগুলোর পৃষ্ঠপোষকতা দিয়েছে। ডক্টর ইউনূস কখনোই মব সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলেননি। তিনি কখনো বলেননি যে এনাফ ইজ এনাফ, স্টপ অল দিস ননসেন্স, আর একটিও মব অ্যাট্রোসিটি চলবে না, যেটি বরং সেনাবাহিনী প্রধান কিছুদিন আগে বলেছেন। কিন্তু আজ অবধি তিনি যখন চাথাম হাউসে কথা বলছেন তখন পর্যন্ত তিনি কখনো মব অ্যাট্রোসিটির বিরুদ্ধে একটি বাক্য উচ্চারণ করেননি। তার মানে কি? তার মানে তিনি সেগুলোকে বরং তিনি বিভিন্ন সময় এগুলো স্বতঃস্ফূর্ত ক্ষোভের প্রকাশ ও নাগরিকদের ক্ষোভ আছে এরকম বলে তিনি পৃষ্ঠপোষকতা দিয়ে গেছেন। এবং তিনি নিজে
মব অ্যাট্রোসিটিকে পৃষ্ঠপোষকতা দিয়েছেন, কিন্তু চাথাম হাউসের প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়ে তিনি সেখানে আবার বলেছেন, ও আওয়ামী লীগের নেতাকর্মীদের বক্তৃতায় শেখ হাসিনা বক্তৃতা করেন দিল্লিতে বসে, এতে নাকি তারা ভয় পায়, তাদের নিরাপত্তাহীনতা তৈরি হয়। এবং সেই কারণেই সঞ্চালক প্রশ্ন করেছিলেন যে বাংলাদেশের গণমাধ্যমের উপর যে ক্র্যাকডাউন চলছে, তিনি ক্র্যাকডাউন শব্দটি ব্যবহার করেছেন। আমি ব্রাউনওয়ে ম্যাডাক্সকে ধন্যবাদ দিই যে কারেক্ট টার্মটি তিনি ব্যবহার করেছেন প্রশ্ন করার জন্য, এবং সেটিও ডক্টর ইউনূস অস্বীকার করেছেন। তিনি বলেছেন যে বর্তমানে বাংলাদেশের যেই স্বাধীনতা আছে, বাংলাদেশে নাকি কখনো সংবাদপত্রের এমন স্বাধীনতা ছিল না। ইয়েস, ট্রু। এমনই স্বাধীনতা আছে যে সাব্বির নামে একটা বাচ্চা ইউটিউবার সরকারের সমালোচনা করার কারণে তাকে সন্ত্রাস দমন আইনে জেলে পুরে রাখা হয়েছে, এবং তাকে যে জেলে পুরে রাখা হয়েছে সেটি জাতি জানতও না। আমরা সোশ্যাল মিডিয়াতে এটি নিয়ে বক্তব্য এবং সমালোচনা শুরু করার পর বিভিন্ন পত্রপত্রিকার রিপোর্টের মাধ্যমে জানা গেছে যে সে আসলে জেলে আছে। তো একটা বাচ্চা ছেলে ইউটিউবে সরকারের সমালোচনা করেছে, তাকে জেলে ভরে রাখা হয়েছে। আমরা ফারজানা রূপা, শাকিল আহমেদ, মুজাম্মেল বাবু, শ্যামল দত্ত, তাদের কথা তো আলোচনায় আনতে পারি। মিথ্যা খুনের মামলায় তাদেরকে জেলে পুরে রাখা হয়েছে। 2.5 শতাধিক সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা খুনের মামলা। এই যে যাদেরকে গ্রেফতার করে রাখা হয়েছে, তাদের যদি অন্য কোনো অপরাধ থাকে, তারা তো কেউ খুন করেনি, দ্যাটস ফর শিওর। তাদের সুনির্দিষ্ট কোনো যদি ক্রিমিনাল অফেন্স থাকে, আপনি সেই অফেন্সে মামলা করেন, সেটি নিয়ে আপনি ট্রায়াল করেন। এই যে প্রায় 10 মাস ধরে তারা জেলে পড়ে আছে, কোনো ট্রায়ালও হচ্ছে না, আবার তারা জামিনও পাচ্ছে না, তাদেরকে জামিনও দেওয়া হচ্ছে না। এই স্বাধীনতা কি বাংলাদেশের সংবাদপত্রের এই অবস্থা কি অতীতে কখনো ছিল? নেভার এভার। এই রেকর্ডটি কেবলমাত্র ডক্টর ইউনূসের, কেবলমাত্র বর্তমান সরকারের, যে এইভাবে মিথ্যা খুনের মামলা দিয়ে সাংবাদিকদের জেলে পুরে রেখে কোনো ধরনের বিচার না করে জাস্ট শাস্তি ভোগ করতে দেওয়া, আর 2.5 শতাধিক সাংবাদিকের নামে মিথ্যা খুনের মামলা দিয়ে মুখ বন্ধ করে তাদেরকে বসিয়ে রাখা। আর কত সাংবাদিক চাকরি হারিয়েছে, কত সংবাদ প্রতিষ্ঠানের মালিকানা হাইজ্যাক হয়ে গেছে, সেগুলো তো অন্য প্রসঙ্গ। এগুলো নিয়ে পত্রপত্রিকায় রিপোর্ট হয়েছে। যাই হোক দর্শক, এই চাথাম হাউসের আলোচনায় অর্থনীতি এবং অন্যান্য আরও বিষয় আছে, সেগুলো নিয়ে হয়তো আমি সুযোগ পেলে আলাদাভাবে কথা বলবো। কিন্তু আমি শুধু এই অংশটুকুই জানিয়ে রাখলাম, মানে আপনাদের সামনে তুলে ধরলাম যে ডক্টর ইউনূস অসত্য তথ্য বলেন কিংবা মিথ্যা বলেন কিংবা জগাখিচুড়ি উত্তর দেন, যাই দেন না কেন, বাস্তবতা হচ্ছে যে একটা আন্তর্জাতিক ফোরামে তাকে প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে আওয়ামী লীগ নিষিদ্ধ করা নিয়ে। কেন তা নিষিদ্ধ করা হলো, কেন আওয়ামী লীগ রাজনীতি করার স্পেস পাচ্ছে না বা পাবে না, কেন জনগণের ভোটকে সম্মান জানানো হবে না, 32 নম্বর ভাঙ্গার সময় ডক্টর ইউনূসের প্রশাসন কেন নীরব ভূমিকা পালন করেছে, কেন সংবাদপত্রের উপর এবং ক্র্যাকডাউন চলছে। এই যে বিষয়গুলো, বাংলাদেশের যে বর্তমান বাস্তবতা, সেই বাস্তবতাগুলো নিয়ে আন্তর্জাতিক ফোরামে প্রশ্ন উঠেছে। ডক্টর ইউনূস সেই সব প্রশ্নের মুখোমুখি হয়েছেন। এটি হচ্ছে আমার কাছে মনে হয় একটি বড় ঘটনা, উল্লেখযোগ্য ঘটনা। সামনের দিনগুলোতে আন্তর্জাতিক ফোরামে তাকে আরও বেশি এই ধরনের প্রশ্নের মুখোমুখি হতে হবে। এবং লন্ডনে তিনি যে অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন, সামনের দিনগুলোতে হয়তো ঠিক এই ঘটনা প্রবাহ, এই অভিজ্ঞতাগুলো আরও তীব্র হয়ে তার সামনে এসে হাজির হবে। দর্শক, আজ এই পর্যন্তই। ভালো থাকবেন আপনারা।